আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আপনারা জানেন একের পর এক নানান ঘটনা ঘটছে, আরও অনেক কিছু ঘটতে পারত, কিন্তু যে ইস্পাত কোটি ঐক্য দেখালো চট্টগ্রামের মানুষ, যে সহনশীলতা দেখালো গতকালকের ঘটনার পরে, সেটি আরেকবার জানান দিল সংকটের মুহূর্তে বাঙালি এক হয়ে দাঁড়াতে পারে, বাংলাদেশের মানুষ এক হয় এবং সহনশীলতা দেখাতে পারে। আমরা চট্টগ্রামের সেই প্রসঙ্গ থেকে সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জে কীভাবে ঐক্যই বাংলাদেশকে এক রাখতে পারে সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই, খুঁজতে চাই সমাধানের পথ, খুঁজতে চাই প্রকৃত কারণ। সেই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি ঐক্য অটল বাংলাদেশ। আপনার সঙ্গে আছে আমি মাহফুজ মিশু। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামান স্যার, স্বাগত আপনাকে। আছেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি আইনজীবীও বটে, দাদা আপনাকেও স্বাগত। এবং আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদিন, নাইম আপনাকেও স্বাগত। প্রফেসর শাহিদুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একটা বিশাল স্বপ্ন নিয়ে 8 আগস্টের পরে যাত্রা শুরু। আপনি অনেক লেখালেখি করছেন, বলছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পত্রিকায় যে সেটা মাঝে মাঝে হোঁচট খাচ্ছে, এবং সবশেষ ইস্যুটা এসে ধর্মকেন্দ্রিক একটা বিষয় দাঁড়ালো। হিন্দু সম্প্রদায়ের একজন নেতা, সাবেক ইসকন সদস্য, আরেকটি সংস্থার প্রধান, তিনি মুখপাত্র, তাকে ধরার পরে, এবং তার আগে আমরা রংপুরে সমাবেশ করতে দেখেছি আমাদের হিন্দু ভাইদেরকে, চট্টগ্রামে দেখেছি, এবং আদালত প্রাঙ্গণে নেওয়ার পরে যে ঘটনাটি ঘটলো সেটি অকল্পনীয়। দিনে দুপুরে একজন আইনজীবীকে আইনজীবীর পোশাক পরা অবস্থায় পিটিয়ে হত্যা করা হলো। ফলে আসলে হচ্ছেটা কি? এইসব অস্থিরতার নেপথ্যের কারণটা আসলে কি? আপনার বিশ্লেষণ কি বলে? আপনি সব নিয়ে কাজও করেন। ধন্যবাদ। একেবারে ঠিক জায়গায় আপনি হিট করেছেন। নেপথ্য শব্দটাই খুবই প্রাসঙ্গিক, এবং আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশারদ হিসাবে সেদিকটাই আমাকে সবচেয়ে বেশি এফেক্ট করে। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে এই যে ট্রানজিশনটা হলো 5 আগস্টে, এটা অবভিয়াসলি আমরা জানি যে এটা ভারতের জন্য একটা বড় ধরনের পররাষ্ট্রনীতি শিফটের প্রশ্ন সামনে চলে এসছে। তাদের জিওপলিটিক্যাল কনসার্নস তারা যেভাবে ঠিক করেছিল যে বাংলাদেশে একটা মিত্রতার সম্পর্ক রয়েছে প্রাক্তন সরকারের সাথে, এবং চীন যে হুমকি দিচ্ছে উপর থেকে, সেক্ষেত্রে বাংলাদেশকে তারা এমনভাবে কনস্ট্রাক্ট করেছে যে বাংলাদেশ তাদের একটা পুরা পারপাস সার্ভ করবে, তাদের যে ট্রান্সপোর্টেশন নর্থ ইস্টের জন্য। এই পুরো স্কিমটাই কিন্তু ভেঙে গেল, এবং ভারত ভয়াবহভাবে দেখতে পেল যে এই তাদের চোখে এই দেশে অনেকটা মানে তাদের আশঙ্কা, তাদের ভিত্তিতে যে মৌলবাদের উত্থান ঘটার প্রাসঙ্গিকতা তারা দেখতে পেল, এবং তাদের মিডিয়াতে বারবার প্রচণ্ড, আমরা সবাই ভালো করে জানি যে একটা হস্টিলিটি, যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা একেবারেই আনএক্সপেক্টেড। এখন এই বাস্তবতার কারণে আমাদের জন্য যে চ্যালেঞ্জটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আমরা কতখানি সংবেদনশীলভাবে, কতখানি ধৈর্যের সাথে ভারতের এই প্রভোকেশন আমরা রোধ করব। এবং আমার কাছে মনে হয় যে এটা একটা ভারতের বিশাল প্রভোকেশন এই সেন্সে যে ভারত দুইটা জিনিস বন্ধ করতে চায়। একটা হচ্ছে যে এই যে বিচার প্রক্রিয়া যেটা শুরু করেছে, যেটা বাংলাদেশের অস্তিত্বের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এটা যেন আমরা করতে পারি, এবং শেখ হাসিনার বিচার যেন হয়, এবং শেখ হাসিনাকে ভারত যে এই যে এক্সট্রাডাইট করবে এটা যেন ভারত ন্যায়সঙ্গতভাবে করে। এইটা আমার মনে হয় ভারতের জন্য একটা বড় ধরনের হুমকি হিসেবে তারা দেখছে। আরেকটা হুমকি যে তারা মনে করে যে এখানে যত তাড়াতাড়ি ইলেকশন যদি ঘটানো যায়, এবং শুধু তাড়াতাড়ি ঘটলেই চলবে না, কিভাবে আবার আওয়ামী লীগকে ইলেকশনের মাধ্যমে রিহ্যাবিলিটেট করা যায়, এই দুটো প্রক্রিয়া তাদের কাছে এখন আমার মনে হয় সবচেয়ে ক্রুশিয়াল। এবং এইখানে এই যে ছাত্ররা যে একটা বড় ধরনের রোল প্লে করেছে, সেই রোলটার যে কন্টিনিউইটি, যে মনিটরিং একটা পারসেপশন, এবং সেই মনিটরিং পারসেপশনটাকে কতখানি মিনিমাইজ, নিউট্রালাইজ করা যায়। অর্থাৎ আমরা এখানে যে ব্রিদিং স্পেসটা পাচ্ছি, এই ব্রিদিং স্পেসটায় এই বর্তমান ট্রানজিশনাল গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো অজুহাতে ভারতের কোনো ইন্টারভেনশন, ফিজিক্যাল ইন্টারভেনশন বাংলাদেশে,
সেই প্রক্রিয়াটা যেন ভারত জাস্টিফাই না মানে করতে পারে, সিচুয়েশনটা যেন তৈরি করতে। ফরচুনেটলি আমাদের পক্ষে ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স রয়েছে, কেননা এই যে আগেকার যে মানে ফ্রড ইলেকশন হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো সম্পূর্ণ স্টাডি করে বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই প্রাক্তন গভর্নমেন্ট এবং ভারত, স্পেশালি ভারত, যে কতখানি ফ্রডুলেন্ট ডিভাইস অ্যাপ্লাই করে তারা এখানে গণতন্ত্রের কথা বলে। এবং ভারতীয় মিডিয়া কিন্তু বারবার বলছে যে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হয়েছে, গণতন্ত্রকে ফিরে, মানে অ্যাজ ইফ আমাদের এখানে আগে গণতন্ত্র ছিল ভারতের চোখে, এখন সেটা নেই। এটা রিস্টোর না করলে বাংলাদেশের মৌলবাদীরা। ভারতের এই ভয় পাওয়ার আসলে কারণটা কি? এবং আপনি বলছিলেন যে এই সরকার এসে এমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। ধরেন ভারতের সঙ্গে করা চুক্তিগুলো, এমওইউগুলো যেগুলো 2023 সালেও হয়েছে, সেগুলো এখনো পর্যালোচনা করাই শেষ হয়নি, বা কোনো এমওইউ এখন পর্যন্ত বাংলাদেশের এই ইন্টারিম সরকার বাতিলও করে নাই। যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসার কথা স্বাভাবিক নির্বাচনে, বিএনপিও হয়তো সেই রাস্তায় হাঁটবে বলে মনে হয় না। তাহলে ভারতের এই বাড়তি উদ্বেগটাকে আসলে অন্য কোনো স্বার্থের কারণে? ভারতের অত্যন্ত যৌক্তিক ভয় রয়েছে, কারণ ভারত একটা বৃহৎ শক্তি হিসাবে নিজেকে দেখে। ভারত আগামী দিনগুলোয় চীনকে মোকাবিলা করবে, ভারত আগামী দিনগুলোয় আমেরিকান যে ইনভলভমেন্ট ভারত মহাসাগরে সেটা নিয়ে ডিল করবে। তাদের ভয় হচ্ছে যে যে এত দীর্ঘ সময় নিয়ে বাংলাদেশে যে তারা একটা এই যে রেজিম, আমি বলবো একটা ক্লায়েন্ট রেজিম, ভ্যাসেল স্টেট, এই ভ্যাসেলাইজেশনের প্রক্রিয়াটা ভেঙে যাচ্ছে এবং যে কোনো বৃহৎ শক্তির জন্য এটা অত্যন্ত পীড়াদায়ক, এবং ওইটা তারা আবার রিস্টোর করতে চায়। একদম পরিষ্কার। প্রফেসর শাহিদুজ্জামান বলছিলেন। গোবিন্দচন্দ্র প্রামাণিক, এদেশের মানুষকে আমরা বিভিন্ন সংকটেই সাম্প্রদায়িক একটা তকমা লাগানোর চেষ্টা আমাদের বিদেশি বন্ধুদের ভিতর থেকে দেখি। এবং ধরেন আপনি একটা ধর্ম পালন করেন, প্রফেসর শাহিদুজ্জামান বা আমি আরেকটা ধর্ম পালন করি, কিন্তু আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে বাঁচি, একসঙ্গে মরি। এদেশের সব সংকটে, ঝড় থেকে শুরু করে রাজনৈতিক দুর্যোগ একসঙ্গে থাকি। বিষয়টাকে এই ধর্মের কলকাঠিটা বা ধর্ম নিয়ে খেলার যে প্রবণতা, এটা তো খুব ভয়ঙ্কর খেলা। এই খেলাটা এবারই বা কেন শুরু হলো? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের একটা সম্প্রীতির লীলাভূমি আজকের থেকে না, হাজার বছর আগের থেকেই। এবং এখনও আপনি গ্রামে যান কিংবা শহরে যান, আমরা যে বিল্ডিংয়ে বসবাস করি সে বিল্ডিংয়ে হয়তো দুটো ফ্যামিলি হিন্দু আর বাকি মুসলিম। আমাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ বা কোনো ধর্ম নিয়ে যারা শঙ্খধ্বনি, উলুধ্বনি সবাই দিচ্ছে, আমার বাড়িতেও, আমার বাসা থেকে হয়, তাতে কিন্তু পাশের মুসলিম ফ্যামিলি কিন্তু আপত্তি করছে না। আমরা মন্দিরে যাচ্ছি, রেগুলার আসছি, বিভিন্ন পূজা পার্বণে এককভাবে অংশগ্রহণ হচ্ছে, বিভিন্ন সময় পূজায় কিন্তু হিন্দু মুসলিম সবাই মিলেই, এমনকি চাঁদা পর্যন্ত দিচ্ছে। গ্রামে তো একেবারেই সম্প্রীতি, মানে তাদের যে আমরা যে খালা মানে ডাকা, ওরাও মাসিমা কিংবা এই ডাকগুলো, মানে এই জিনিসগুলো কিন্তু কোনো বিরোধ নাই। তাহলে বিরোধটা শুরু হলো কিভাবে? বিরোধটা টোটালটাই হচ্ছে পলিটিক্যাল। কারণ হিন্দুরা মাইনরিটি, কিন্তু এই মাইনরিটি গেম খেলা খুবই সহজ। ধরেন বাংলাদেশ এই 5 তারিখের যে ঘটনাটা, এটাকে সাম্প্রদায়িক ইস্যু করা হয়েছে অনেকভাবে। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যে এটা কিন্তু সাম্প্রদায়িক ইস্যু ছিল না, এটা হচ্ছে রাজনৈতিক পালাবদল। এবং এইবারে হাসনাত আবদুল্লাহর বাড়িতেও হামলা হয়েছে, মাশরাফির বাড়িতেও হামলা হয়েছে, আবার কিছু হিন্দু বাড়িতেও হামলা হয়েছে। এইখানে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, যারা এই দীর্ঘ 15 বছরে যারা বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, লুটপাট, দাঙ্গা হাঙ্গামা, মানুষের হুমকি ধামকি দিয়েছে, আবার বহু আওয়ামী লীগের নেতা আছে, তাদের বাড়িতে কিন্তু হামলা হয়নি। তো এই স্বাভাবিকভাবে ব্যক্তি ম্যাটার করেছে, ধর্মটা না। যে একটা গ্রামের মধ্যে হিন্দুরা তো বেশিরভাগই আওয়ামী লীগের সাপোর্টার ছিল, সববারই কিন্তু হামলা হয়নি। বিশেষ কোনো ব্যক্তি, যে ব্যক্তিটা ওই সময়ে বিএনপির নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের প্রতি হুমকি ধামকি দিয়ে পলিটিক্যাল প্রভাব বিস্তার করে, তাদের বাড়িতে হামলা হয়েছে। এবং সামান্য কিছু মানে নিরীহ হিন্দু যারা হচ্ছে ওই যে ওই কি বলেন শহরের নগরপুরলে তার মন্দির আর জি, তো এইরকম কিছু সাধারণ মানুষ ব্যক্তিকেন্দ্রিক, মানে যাদের মধ্যে বিরোধ ছিল, জমি জমা নিয়ে বিরোধ, এমনি সাধারণ একটু উস্কানি দিয়ে যারা পরাজিত শক্তি, তারাও চেষ্টা করেছে যে এটাকে আরও বেশি করে মেসাখাত তৈরি করলে দেশে বিদেশে প্রচার হয়। একটা মুসলিম বাড়ি হামলা হলে ওটা নিয়ে তো প্রচার করা যায় না। আপনার গাজী টিভির যেটা গাজী দস্তগীরের
কারখানায় হামলা হয়েছে, আমরা শুনেছি যে ঘেরাও করে সেখানে 150-র উপরে মানুষ মারা গেছে। এটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী কোনো আলোচিত না, কিন্তু রাতের অন্ধকারে একটা মন্দির পুড়িয়ে ভেঙে ফেলছে, কে ভেঙেছে এটা নিয়ে একটা আবেদন তৈরি হয়। আমরা দেখেছি বালিয়াডাঙ্গিতে গত 2023 সালেও ওখানে এক আওয়ামী লীগের এমপি সাহেব, তিনি নিজে তার প্রভাব বিস্তার করার জন্য রাতের অন্ধকারে তার কর্মীদের দিয়ে এই মন্দিরগুলো ভাঙিয়েছে, আওয়ামী লীগ নিজে। এবং পরবর্তীকালে আমরা নিজেরা মিছিল মিটিং করার পর আমাদের কর্মীরা পরে জানাজানিও হয়ে গেছে বিষয়টাই। কুমিল্লায় 2021 সালে যে সমস্ত পূজা মণ্ডপগুলো যে পুড়িয়ে দিয়েছে, সেটা হচ্ছে ওখানকার বাহার এমপি, সবাই জানে। সাল্লার ঘটনায় আওয়ামী লীগ জড়িত, তারপর আপনার নাসিরনগরের ঘটনায় আওয়ামী লীগ জড়িত, এই অভয়নগরের যে ঘটনা যশোরের 2 আওয়ামী লীগ নেতার মানে তারা নিজেরা কামড়াকামড়ি করে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে। এইবারে এই যে সর্বশেষ নির্বাচন ফরিদপুর যে এলাকায় ট্রাক মার্কাও আওয়ামী লীগ, নৌকা মার্কাও আওয়ামী লীগ, হিন্দুরা 2 ভাগ হয়ে গেছে, কেউ মানে ট্রাক মার্কার পক্ষে, কেউ নৌকার পক্ষে। এই হিন্দুরা মার খাইছে। তখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ হিন্দুদেরকে ব্যবহার করছে অনেক আগে থেকে, সেই 1954 সাল থেকেই। অথচ তারা এই কিছু হিন্দু নেতাদের মাসোহারা দিয়ে কিছু মানে তারা এই আমাদের সমস্যা হচ্ছে কিছু হিন্দু নেতা এইদেরকে বুঝিয়ে রাখে আওয়ামী লীগ ছাড়া গত্যন্তর নাই, এরাই মন্দের ভালো, এরাই আমাদের সব কিছু, এরাই অমুক কিছু। যে কারণে হয়েছে কি যে সাধারণ হিন্দুরা এরা দিশেহারা অবস্থায়। যেমন এখনো পর্যন্ত ভয় দেখা যাচ্ছে সামনে ইলেকশন হলেই বিএনপি এসে যাবে, বিএনপি আসলে তো তোমাদের চাকরি বাকরি হবে না, তোমরা এমপি হতে পারবে না, তোমরা কোনো জায়গা যেতে পারবে না, তোমরা এই দেশে থাকতে পারবে না, অতএব আন্দোলনে চলো। একেবারে সবাইকে নিয়ে আন্দোলনে নিয়ে যাচ্ছে আর কি। এখন সাধারণ হিন্দু তো এদিক ওদিক খেয়াল করে না, নেতারা যেভাবে বলে সেইভাবেই, যে কারণে ব্যাপক আকারে লোক সমাগম। আমরা তো দীর্ঘ প্রায় 35 বছর যাবত আন্দোলন করছি, হিন্দুদেরকে মাঠে নামানো খুব কঠিন ব্যাপার। আমরা বড় জোর 10,000 লোক আমরা জড়ো করতে পারি বিভিন্ন সময়ে, তাও মানে অনেক টাকা পয়সা খরচ করে, খাবার দাবার টাবার এটা সেটা দিয়ে। তাহলে এখানে লক্ষাধিক লোক মানুষ আসছে কেন? তো এই সব কিছু মিলেই একদিকে হতাশা। যেমন এইবারের ঘটনায় যে ঘটনা ঘটছে, আমরা সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে 252 জন, এর মধ্যে অনলি 1 জন হিন্দু, তা হচ্ছে এক উপদেষ্টার হলে খুব কাছের মানুষ, তাহলে এখানে নেগলেক্ট হচ্ছে। এবার হচ্ছে যে উপদেষ্টা নিয়োগ হয়ে গেছে, তার মধ্যে 1 জন হিন্দু নিয়োগ করেছে, যে হিন্দুর কোনো খোঁজই পাওয়া যায় না, তার নাম কে যে তাকে এখানে নিয়ে আসলো না। আর সে যে অনেকে বলে যে সে বেঁচে আছে না মারা গেছে, এটাও খোঁজ নাই। তারপরে কয়েকটা সংস্কার কমিশন হয়ে গেছে, তার মধ্যে কোনো মাইনরিটি নাই। একটা মাইনরিটি কমিশন করলেও হতো। এগুলোর সুবিধাও কখনো কখনো আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করে। এই জিনিসগুলোই আওয়ামী লীগ আরো ব্যাপকভাবে প্রচার করেছে, দেখো এখন থেকেই তোমরা নাই। একদম পরিষ্কার। তার মানে বিষয়টা একেবারে রাজনৈতিক ধর্মীয়, পুরোটাই রাজনৈতিক। নাইম আবিদিন, আপনারা একটা বিশাল স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে, মানে পুরো বাংলাদেশকে। এমনকি বিএনপিও বারবার বলছে যে আপনারা যে স্বপ্ন দেখিয়েছেন তারা পারেননি, সেটার সেই ক্ষেত্রটা আপনারা প্রস্তুত, চূড়ান্ত অর্থে আপনারা করেছেন। ফলে সেই স্বপ্নযাত্রাটা এত দ্রুত, এত ধরনের অস্থিরতা হচ্ছে, প্রতিদিন নানান দাবি, নানান ঘটনা এবং নানান ষড়যন্ত্র ইত্যাদি। এই জায়গায় ঐক্যটা ভীষণ জরুরি। সেই ঐক্যের বার্তা আসলে আপনারা কতটুকু পৌঁছাতে পারলেন? আপনারা যখন আন্দোলন করেছেন তখন আপনাদের সঙ্গে আমরা আপনার হিন্দু সহপাঠীকে দেখেছি, জগন্নাথ হলের ছেলেদেরকে আন্দোলন করতে দেখেছি, অনেককেই ফেসবুকে লিখতে দেখেছি, তাদেরকে সক্রিয় থাকতে দেখেছি। এখন তাদেরকে সেই ভরসাটা কেন দিতে পারছেন এবং কেন আমরা এক থাকতে পারছি না? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে একটি বিষয় যে বলতে হয় যে গণ অভ্যুত্থানের যে পরবর্তী সময়, সেই সময়টা কিন্তু খুব সুখের হয় না। সেটা অবশ্যই বিভিন্ন ঘাত প্রতিঘাত নিয়ে আমাদের আগাতে হয়। বাংলাদেশ এমন একটি দেশ, এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। শুধু যে বলবেন যে হিন্দু ধর্মাবলম্বীরাই যে শুধুমাত্র নিজের অস্তিত্ব নিয়ে চিন্তিত, বিষয়টা কিন্তু এমন না। আপনারা দেখতে পেয়েছেন যে ঠিক এই গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু বিভিন্ন মাজারগুলা ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। সো একটা পয়েন্টে গিয়ে কিন্তু এই মুসলমানদেরও একটা অংশ তাদের অস্তিত্ব নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে। তো গত 16 বছরে আমাদের দেশে যেই একটা কাঠামো সৃষ্টি হয়েছে বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর পাওয়ার এক্সারসাইজের কারণে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছেই কিন্তু সম্পূর্ণ ক্ষমতাটা ছিল, এবং তারা এমনভাবে সব কিছু ক্রিয়েট করছে যার কারণে 5ই আগস্টের পরে সবাই কিন্তু একটা সবার ভিতরে একটা বিস্ফোরণ ঘটছে। যেটা এই হিন্দু মহাজোটের মাননীয় মহাসচিব যেটা বললেন যে আসলে এই হামলাগুলো সেগুলো কিন্তু কোনোটাই ধর্মকেন্দ্রিক হয়নি, প্রত্যেকটা বিষয় কিন্তু কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে পলিটিক্যাল পয়েন্টে গিয়ে এক হচ্ছে।
যেই সব হিন্দুরা আপনার এই বিগত ফ্যাসিস্ট আমলে স্বৈরাচারী দোসর ছিল এবং সুবিধাভোগী ছিল, তাদের বাড়িতেই কিন্তু হামলা হয়েছে। এবং এই বিষয়গুলোই কিন্তু এখন আমাদের এই সামনে এসে দাঁড়িয়েছে, যে বিভিন্ন ষড়যন্ত্র, এবং যেটা বলছিলাম যে কেন এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটি দল, প্রত্যেকটি মতাদর্শই তাদের নিজেদের আইডিওলজি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যার কারণে আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত যে এই ইউনিটিটা ছিল, এখন 5ই আগস্টের পরে আপনি দেখতে পাচ্ছেন যে লেফটিস্টরা তাদের লেফটিস্ট মনোভাবে চলে গেছে, রাইটিস্টে চলে গেছে। মানে এই বিভাজনটা কিন্তু এখানেই শুরু হয়েছে, যার কারণে একটা নির্দিষ্ট মাইনরিটি যারা আছে তারা কিন্তু নিজের অস্তিত্বের জায়গাটায় তারা একটু হুমকি ফিল করতেছে। সো সবার কাছে আমরা এই পয়েন্টটা যখন আনতে পারবো, আবারও সে আগের মতো ইউনিটিটা, অর্থাৎ দেশের স্বার্থকে যদি ব্যক্তি স্বার্থ থেকে একটু বড় করে দেখা যায়, তাহলেই কিন্তু এই সবার যেই আগের ইউনিটিটা সেটা কিন্তু আবার ফিরে আনা সম্ভব। আরেকটা বিষয় যেটি আমি বলবো, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা আছি, দেখেন এখন পর্যন্ত আমাদের থাকার কথা ছিল ক্যাম্পাসে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু রাজপথে থাকতে হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। গত এই মোল্লা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের ঘটনার পরে আপনারা জানেন যে আমরা 7টা থেকে দীর্ঘ রাতের 12টা, 11:30, 12টা পর্যন্ত আমরা মিটিংয়ে ছিলাম, এবং আমরা দীর্ঘ 4-5 ঘন্টা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন আছে সবার সাথে একই টেবিলে বসে কিন্তু আমরা এই বিষয়গুলো ডিসকাস করেছি। কেন করেছি? কারণ আমরা ছাত্ররা 5ই আগস্টের যেই অভ্যুত্থান হয়েছে তার সুফল বাঙালি যদি সেটা ভোগ করতে চায়, তাহলে আমাদেরকে এখনো মাঠে থাকতে হচ্ছে। সেই মাঠে থেকে আমরা একটা ব্রিজ হয়ে সকল দল মত নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে কিভাবে এই অরাজকতাগুলোকে থামানো যায়, কিভাবে দেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা যায়, সেই ভূমিকাটাই কিন্তু আমরা পালন করছি। আর এই যে বাধাগুলোর কথা বললেন, সেগুলো একটা গণ অভ্যুত্থান পরবর্তীকালীন হবে, এবং সেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যেই পরিমাণ ধৈর্য দেখিয়েছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আমি একটা মিনিট সময় নিব। গত 16 বছরে আওয়ামী লীগ যেই পরিমাণ অত্যাচার, নিপীড়ন তার বিরোধী দলীয় বিএনপি, জামাত, সব বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মীদের উপর যেই ধরনের নিপীড়ন চালিয়েছে, তারা যে 5 আগস্ট, 6 আগস্ট, এই 5 আগস্টের পরে 8 আগস্ট পর্যন্ত যে মানে হামলা হয়েছে, কিন্তু এটা আমি বলবো এটা খুব কম হয়েছে। আওয়ামী লীগ সরকারের অনেকেই নিজেরাই আশঙ্কা করেছিল যে একটা ম্যাসাকার হবে, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। এরপর আপনি দেখেন গতকাল এই 26 নভেম্বর যখন আমার এই ভাইকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল যে এখন বুঝি একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে, এবং ভারতীয় যে এজেন্ডা এবং আওয়ামী লীগের যে প্রেসক্রিপশন, সেটাই কিন্তু তারা ভেবেছিল এখন মনে হয় এটা লেগে যাবে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ধর্মগুরু, মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিএনপির নেতারা, এরপরে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল, সবাই কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিয়েছে, এবং চট্টগ্রামবাসী সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে যে না, বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী অসাম্প্রদায়িক দেশ, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা একটা বিরতি নেই। আমি প্রফেসর শাহিদুজ্জামানের কাছে একটা প্রশ্ন রেখে দিতে চাই। স্যার, আপনি নেপথ্যের যে কারণের কথা বলছিলেন এবং যা হচ্ছে, এগুলো হওয়ারই কথা, সেগুলো নিয়ে আপনারা অনেকে পূর্বাভাস করেছেন, অনেকে আগে থেকে লিখেছেন। সরকার কি বিষয়গুলোকে আমলে নেয়নি, নাকি অদূরদর্শিতার কারণে বুঝতে পারেনি? ফলে কোর্ট চত্বরে যখন মেরে ফেলা হলো একজন আইনজীবীকে, আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সেটা ঠেকাতে পারলো না কেন? নাকি সর্ষের ভিতরে ভূত আসলে থেকে গেছে? এখনো সেই প্রসঙ্গে প্রফেসর শাহিদুজ্জামানের বিশ্লেষণ। প্রফেসর শাহিদুজ্জামান আছেন আমাদের সঙ্গে। স্যার, আমরা বলছিলাম যে এই যা ঘটছে, যেটা আপনি নেপথ্যের কারণ আগের অংশে বলছিলেন, এগুলো যে হতে পারে সেই পূর্বাভাস তাত্ত্বিকরা, আপনারা যারা বিশ্লেষক, তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। সেগুলো সরকার কেন বুঝে উঠতে পারলো না? প্রধান রাজনৈতিক দল বিএনপি, যার প্রত্যেক ইউনিয়নের সংগঠন আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো সক্রিয় আছে, সেই জায়গাগুলো প্রতিরোধ কেন করা যাচ্ছে না? কারণ ষড়যন্ত্র কি হতে পারে, কারা করতে পারে, কোন ফরম্যাটে করতে পারে, সে আশঙ্কা তো আছেই। দেখেন, প্রবলেমটা হচ্ছে এখানে যে এই যদিও এটা ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুস আমার ধারণায় ওনার একটা সাইকোলজিক্যাল ফ্রেম অফ মাইন্ড রয়েছে, তার যে অতীত অভিজ্ঞতা তাকে অনেকাংশেই কনভিন্স করেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বজনিত পথ কিভাবে তিনি তৈরি করে দিবেন, এবং তার প্রচণ্ড আস্থা রয়েছে নিজের উপর। তার সিলেকশনসগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে,
কিন্তু তারপরেও তিনি কিন্তু অটুট থেকেছেন। একটা জিনিস বোঝা যায় যে প্রফেসর ইউনূস কিন্তু আরও অনেক উঁচু ম্যাক্রো লেভেলে দেখছেন বাংলাদেশকে। যেসব জিনিসকে আমরা প্রাধান্য দেই দেশের ভেতরে, যে হিন্দু মুসলিম ইউনিটি, সেখানে তার কিন্তু ভিশনটা ওই জায়গায় নাই, ভিশনটা আরও উপরে। এবং আমার ধারণা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যে প্রচণ্ড সাহস দিয়েছে, সমর্থন দিয়েছে যে ইকোনমিক রিকভারিটা করার জন্য, এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বজনিত বাস্তবতা। এবং তার দুজন অ্যাডভাইজার, যে সালেউদ্দিন, তারপরে এই যে হোসেন মনসুর, এরা অসাধারণ কাজ করেছে, যার কারণে এখন আমরা একটা প্রচণ্ড পশ্চিমা সমর্থন নিয়ে অর্থনৈতিক অস্তিত্বজনিত বাস্তবতাকে মোরাললেস রিকভার করতে পেরেছি, যেটা ভারতকে প্রচণ্ডভাবে শক করেছে। এরপর যেহেতু ওইখানে ভারত ব্যর্থ হয়েছে, এখন ভারত চেষ্টা করছে কিভাবে আমাদের এই যে মিত্রতার সম্পর্কগুলো যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ডেভেলপ করবে। এবং আমি ইঙ্গিত করছি চীনের প্রতি। এই এতদিন 16 বছর চীনকে নিয়ে খেলেছে হাসিনা, শেষ পর্যন্ত চীনের সাথে কোনো কিছুই করতে পারে নাই, কোনো কিছু করতে দেয়নি। তিস্তা প্রবলেম, এবং উত্তরবঙ্গের মানুষ চরমভাবে তারা সাফার করছে। আমার ধারণা প্রফেসর ইউনূস চীন কিন্তু খুব সরবে আসবে না আমাদের কাছাকাছি। চীন নীরবে বাংলাদেশের একটা অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হওয়ার পথে রয়েছে, যেটা ভারতকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করেছে। আমরা অনেকে জানি যে রংপুরে লালমনিরহাটে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এয়ারবেস তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এখানে চীনের সহযোগিতা রয়েছে। ভারতের প্রচণ্ড আপত্তি স্বাভাবিকভাবেই, কিন্তু আমাদের ওইখানে এত বিশাল শক্তিশালী এয়ারবেস করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে চীন আমাদেরকে ওই যে 25 মাইল করিডোর, সেটা ভারত প্ল্যান করছে এক্সপ্যান্ড করার জন্য। তারা কিন্তু লেফটেন্যান্ট জেনারেল শর্মা, মেজর জেনারেল দীক্ষিত সরাসরি আলোচনা করেছে, এবং তাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে হিন্দুদেরকে এইখানে এনে কনসেন্ট্রেট করিয়ে তারপর বলবে যে এখানে একটা হিন্দু ল্যান্ড হইতে হবে। এবং জেনারেল শর্মা নিজেই বলছে যে এখানে তারা আবকাজিয়া মডেল ফলো করছে, যেভাবে রাশিয়া জর্জিয়ার উত্তর পূর্বে আবকাজিয়াকে আলাদা করেছিল রাশিয়ান স্পিকিং জর্জিয়ানসদের সেখানে এনে, এখনও কিন্তু এটা রাশিয়ার দখলে। এবং জেনারেল শর্মা ক্লিয়ারলি বলছে, এবং তাদের অন্যান্য যে সিনিয়র রিটায়ার্ড অফিসাররাও এই কথা বলছে, যে এই উত্তর পূর্ব বাংলাদেশের উত্তর পূর্বাংশটা আমাদের অবশ্যই লাইটেনিং স্পিডে নিতে হবে। ইনকেস চায়না যদি ডোকলাম থেকে দক্ষিণে আসে, তাহলে পুরা নর্থ ইস্ট কাট অফ হয়ে যাবে। এটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এবং আমাদের জন্য অস্তিত্বজনিত। কাজে এই যে আমার কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা মিসপারসেপশনস, ব্যর্থতা, বুঝতে পারিনি, আপনি যেটা বললেন, আসলে বুঝতে পারিনি যে এটা ঠিক না, বুঝতে পারিনি না, বরং এগুলো বাই প্রোডাক্টস, কোল্যাটারাল ড্যামেজ আমরা বলি আমাদের সামরিক ভাষায়, কোল্যাটারাল ড্যামেজ, যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে হায়ার লেভেলে যে প্রক্রিয়া আমাদের অস্তিত্বকে বজায় রাখার, চীনকে দুইটা ক্ষেত্রে আনার ব্যাপারে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উত্তরবঙ্গ, আরেকটা হচ্ছে বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে আমাদের দুটা সাবমেরিনস বের হতে পারে না, ভারতীয় নৌবাহিনী আটকে রাখে। আমাদের নৌবাহিনী অপারেট করতে হলে আরও অনেক বৃহত্তর সমর্থন দরকার, এবং সেটা চীনের কাছ থেকে আসা সম্ভব। আবার অপরদিকে পাকিস্তানের সাথে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সম্পর্ক গড়বে, এবং এটা ভারত কিছুতেই কিন্তু মেনে নেবে না। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মাইনরিটি ভাইদেরকে সাথে নিয়ে তারা যেন হুমকি ফেস না করে। যদি আমরা পাকিস্তানের সাথে অত্যন্ত নির্ভরশীল, এমনকি প্রয়োজনে আণবিক অস্ত্রায়নের একটা ট্রিটির দিকে যাই, সেটা কিন্তু অসম্ভব কিছু না। আধুনিক বিশ্বে টার্কির এমন রয়েছে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে, সাউথ কোরিয়ার সাথে আমেরিকার রয়েছে, প্রচুর এক্সাম্পলস আছে। এবং আমাদেরকে ভারত যদি, তার ফরেন মিনিস্টার জয়শঙ্কর কিন্তু বলেছে যে বাংলাদেশের ক্রিয়েশন ওয়াজ দ্য বিগেস্ট থ্রেট টু দ্য সিকিউরিটি অফ দ্য নর্থ ইস্ট। এই যে তার সরাসরি বলা যে বাংলাদেশের, তার মানে পুরোটাই হচ্ছে ভারতের জিওপলিটিক্স এবং তার ইকোনমিক পলিটিক্যাল ইন্টারেস্ট, সেটার ক্ষেত্র হিসাবে আমরা
ব্যবহৃত হয়তো হচ্ছে। এই বছরই কিন্তু তারা এটা করতে যেত। জি। আমরা যদি মানে আওয়ামী লীগ- ছাত্ররা যদি এই ঘটনা না ঘটাতো, তাহলে এই বছরের মধ্যে তারা কিন্তু এই যে প্যাসেজ ব্যবহার করতো জি, মণিপুর না, এবং প্যাসেজ ব্যবহার করার জন্য বাই দিস ইয়ার ওরা বলতো বাংলাদেশে আমরা একটা ডিভিশন ডিপ্লয় করব। ভয়ঙ্কর। দাদা, আপনি নিশ্চয়ই প্রফেসর শাহিদুজ্জামানকে শুনছিলেন, তার মানে পুরো বিষয়টা আসলে আমরা যেভাবে হিন্দু মুসলিম সংঘাত বা একটা মন্দির বা একজন আইনজীবীকে হত্যা, এই লেন্সে দেখছি জিনিসটা আন্তর্জাতিক সম্পর্ক বা নিরাপত্তা বিশ্লেষক সেভাবে দেখছেন না। এই বিশাল খেলাধুলার পার্ট আমরা যে হচ্ছি, এর সঙ্গে আমাদের একটা ঐক্যের কথা আমরা বারবারই বলছি, সেটি যেমন জরুরি, সেই সাথে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের রাজনৈতিক দলের অনেক নেতাও ইসকন নামক একটি সংগঠন তাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আমরা ঘেটে টেটে দেখলাম এই সংগঠনটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ায় নিষিদ্ধ। এই সংগঠনটা সম্পর্কে আসলে আপনার মতামত জানতে চাই, এটা নিষিদ্ধ করলে কি হবে আসলে? আসলে আমার মনে হয় যে এইখানে একটা ভুল ধারণা ব্যাপকভাবে প্রচার আছে। ইসকন মূলত কিন্তু কোনো আন্দোলনেও যায় না, কোনো কিছুই করে না। এদের 2021 সালে যখন চৌমোহনীতে তাদের একজন অনুসারী মারা যায়, মানে তাকে হত্যা করা হয়, তো তখন শুধুমাত্র একবার তারা শাহবাগে তারা আন্দোলন করেছিল আর কি, আন্দোলন মানে ঘণ্টাখানেকের জন্য অবস্থান। এরপরে আর কখনোই তাদেরকে ওই যে তাদের একটা মন্দির কেন্দ্রিক, এই মন্দিরের মধ্যে নাম, ওদের সেই কৃষ্ণ নাম জপ করা ছাড়া আর ওই তিলক সেবা আর ওই ধর্মীয় সঙ্গীত শোনা ছাড়া, এছাড়া কিন্তু তাদের কোনো কর্মসূচি নেই। বিভিন্ন জায়গায় যেগুলো মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ এখন যেটা গড়ে উঠছে, এটার মানে পিছনে হচ্ছে ইসকন কর্তৃক বহিষ্কৃত এক নেতা, যার নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তো সে গেরুয়া ড্রেস পরছে, সনাতন জাগরণ জোট, যেটা ওটার মুখপাত্র। তো তাকে এবং ইসকন কিন্তু বারবারই বলছে যে আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, সে বহিষ্কৃত, আমরা এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্তও নাই। আসলেও বাস্তবতা তাই। তো ইসকন আসলে যতটা ভয়ঙ্কর হিসেবে দেখা হচ্ছে, আসলে মূলত কিন্তু অতটা ভয়ঙ্কর না। বরং যে জিনিসটা হয়ে গেল, এই যে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে দলটা, যেটা হচ্ছে শেখ হাসিনা কর্তৃক তৈরি করা, এবং শেখ হাসিনা নিজে স্বীকারও করেছে যে 1988 সালে যখন রাষ্ট্রধর্ম ইসলাম হলো, তখন এই আওয়ামী লীগের হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান গ্রুপকে ডেকে নিয়ে উনি বলছেন যে এই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলো এবং 72 সংবিধান ফিরে যাও। এবং এইটা নিয়েই কিন্তু দীর্ঘদিন আন্দোলন ওরা করছিল। পরবর্তীকালে 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন বলছে না, এই দফা বাদ দিয়ে তোমরা এই যে 8 দফা এখন যেটা, এটাও আওয়ামী লীগের প্রেসক্রিপশন, এই অনুযায়ী তোমরা মাঠে নামো। যে কারণে এখন যারা আন্দোলন করছে, এদের কাছে যদি জিজ্ঞেস করেন যে 8 দফা ব্যাখ্যা করেন, কেউ বলতে পারবে না। তো মূল বিষয়টা হচ্ছে ইসকনের আন্দোলনের মানে নিষিদ্ধ করে কোনো লাভও নাই, আর নিষিদ্ধ না করলেও কোনো ক্ষতি নেই। কিন্তু ইসকন তো এই আপনার অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। হ্যাঁ, না, নিন্দা হচ্ছে একজন সাধারণ মানে হিন্দু হিসেবে যেভাবে নিন্দা জানায়, সেটা হচ্ছে না হলে আবার চাপে পড়ে বিভিন্ন জায়গা থেকে যে আপনি একজন হিন্দু মানুষ গ্রেপ্তার হলো, এই নিন্দা মানে তার জন্য কিন্তু তারা বিক্ষোভ করছে না, মুক্তি দাবি করে আন্দোলন করছে না, ওই জাস্ট একটা পেপার এসে বিবৃতি দিয়ে। ভারতের মিডিয়াগুলো এত সিরিয়াস কেন? তাদের এত পৃথিবীতে এত নিউজ থাকতে বাংলাদেশের নিউজ তাদের বড় বড় হেডলাইন হচ্ছে, বড় হচ্ছে। ভারতের তো আরো আশপাশে আরো অনেক দেশ, ধরেন পাকিস্তানের সঙ্গে তার যুদ্ধ হয়ে আছে, চীনের সঙ্গে তার যুদ্ধ আছে, ফলে বাংলাদেশ নিয়ে এতটা মাথা ব্যথা এই বিষয়টা নিয়ে, এই ইস্যুতে। রাইট, এই ইস্যু শুধু আজকে না, ভারত হিন্দুদেরকে ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। 1971 সালেও কিন্তু তারা 1 কোটি শরণার্থীকে নিয়েই তারপরে ওইখানে চাপ সৃষ্টি করেছে। তো এখন যে বিষয়টা, শুধু এখন না, ওদের রাজনৈতিক যে ওদের ওখানে যেহেতু ভোট হয়, আমাদের শেখ হাসিনা টাইপের ভোট তো আর ভারতে হয় না, ওরা চেষ্টা করে যে বাংলাদেশের হিন্দু নির্যাতনটাকে ব্যাপকভাবে প্রচার করলে ওইখানকে মুসলিমদেরকে চাপ দিয়ে ওখানকার হিন্দুদেরকে মানে হিন্দুত্ব বোধে ঐক্যবদ্ধ করে তাদের ভোটটা পাওয়া। যেমন এবার ট্রাম্প যে কাজটা করেছে, যে কমলা হ্যারিস, সে কিন্তু হিন্দু, তো সে করলো কি, ট্রাম্প করলো একটা টুইট করে বললো যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, যদি আমি ক্ষমতায় থাকতাম তাহলে নির্যাতন হতো না। সব হিন্দু ভোটগুলো চলে গেল হচ্ছে ট্রাম্পের কাছে। তো বাংলাদেশের হিন্দুরা হচ্ছে ফুটবলের মতো চলছে, যে কে কতটা এদেরকে ব্যবহার করে মানে এদেরকে গোল দিতে পারে। তা আমি সেই কারণে একটা জিনিস আমরা সবসময় বলেছিলাম যে 1991 সালেও বিএনপিকে আমরা বললাম যে আপনারা তো আওয়ামী লীগ আপনার প্রতিদ্বন্দ্বী, তো আওয়ামী লীগকে একেবারেই চিরস্থায়ীভাবে ঠেকানোর একটা কায়দা আছে, সেপারেট ইলেকটোরেট সিস্টেম করে দেন। হিন্দুরা তো মাত্র 8%, এই 8% ভোট হিন্দুদের ভোটে নির্বাচিত হোক, তাহলে ভারতে এদের ব্যবহার করতে পারবে না, আওয়ামী লীগ এদের নিয়ে গোল করার সুযোগ
সুযোগ নেই। তো এই জিনিসটা আমরা এখনো প্রযোজ্য। আমরা যদি এখনো এই যে সংবিধান সংস্কার হচ্ছে, নির্বাচন পদ্ধতি সংস্কার হচ্ছে, হিন্দুদের একটু আলাদা করে দেন, দেখবেন যে আর আওয়ামী লীগ যদি হিন্দুদের ভোট না পায় তাহলে আওয়ামী লীগ তো আর এদের নিয়ে খেলতে পারবে না, এমনকি ভারতও এটা নিয়ে টানা হাসরা করার সুযোগ নেই। আমি মনে করি এটা একটা চিরস্থায়ী সমাধান, বাংলাদেশের উন্নতির জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা মানে খুব একটা ভালো পয়েন্ট। এই পয়েন্টটা যদি আমরা সবাই মিলে ধরতে পারি আমার মনে হয় একটা ভালো কাজ হবে আর কি। নাইম, আপনি যদি একটু বলেন, ইসকন নিষিদ্ধের যে দাবি সার্জিস, হাসনাত বা জামাত ইসলাম থেকেও করা হয়েছে, ইসকন নিষিদ্ধ করলে কি হবে, অথবা ইসকন থাকায় কি কি সংকট হচ্ছে? এই পুরো ঘটনার পেছনে কি আপনারা ইসকনের প্রত্যক্ষ কোনো অবদান দেখেন? কারণ যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ইসকন থেকে বহিষ্কৃত বলে আমরা জানি। দেখুন, আমি আমার জানা মতে যখন 25 তারিখ গেরুয়া পতাকা উত্তোলন করা হয় তাদের জনসভায়, তারপর 30 তারিখ হচ্ছে ওনার এই চিন্ময় সহ 19 জনকে, আমি ভুল হলে সংশোধন করে দিবেন, সহ তার বিরুদ্ধে মামলা করা হয়। তো 30 অক্টোবর হচ্ছে তাকে মামলাটা করা হয় এবং তাকে অফিসিয়ালি বহিষ্কার আমরা খবর পেয়েছি হচ্ছে 8 তারিখ, আমার জানার মতো 8 তারিখ তাকে হচ্ছে বহিষ্কার করা হয়, 8ই নভেম্বর অথবা 7ই নভেম্বর তাকে বহিষ্কার করা হয়। তো এখানে ইসকন থেকে তাকে বহিষ্কারের যে বিষয়টা সেটা আমরা জানি হচ্ছে নভেম্বর মাসে করা হয়েছে। আর ইসকনের যেই যোগসাদৃশ আপনি দেখতে পেয়েছেন যে আমাদের দেশ, এই দেশে কোনো একটা সমস্যা হলে এই দেশের কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো জনগণ বা যে কেউ কার কাছে সাহায্য চাবে? অবশ্যই প্রশাসনের কাছে অথবা সরকারের কাছে সাহায্য চাবে। ইসকন এমন একটা সংগঠন যারা আমাদের দেশে থেকে, এই দেশের সংগঠন তারা দাবি করে তারা ভারতের কাছে, ভারতের হস্তক্ষেপ অর্থাৎ ভারতের মিলিটারির মানে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশে চায়। তো এটা দিয়ে তারা সরাসরি আমাদের দেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে এবং যেটা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি। দেখুন, আমাদের কাছে সরকার কে, সরকার দল কে, বিরোধী দল, এটা হচ্ছে পরের ইস্যু। আমাদের কাছে সবার প্রথম আমাদের কনসার্নের বিষয় হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের রাষ্ট্র। সেইখানে কোনো একটা দল, সেটা যদি ইসকন হোক আর যেই হোক, সে যখনই এই ধরনের কার্যকলাপ করবে যে সে আমাদের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের জন্য, তখন কিন্তু অবশ্যই সেটা নিয়ে আমরা কনসার্ন হব, সেটা ইসকন হোক বা অন্য কোনো দল হোক। এই গেল একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে, আপনারা জানেন যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তিনি কিন্তু আগে থেকেই বলে আসছেন যে এই ইসকনের সাথে রয়ের খুব ভালো কানেকশন আছে এবং 21 টিভি সহ অন্য অনেকগুলো টেলিভিশন, এই 21 টিভি বিশেষ করে আমি তাদের একটা প্রতিবেদন দেখেছিলাম, তারাও কিন্তু এই ইসকনের বিরুদ্ধে এবং এই চিন্ময়ের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো প্রতিবেদন করেছে এবং মাহমুদুর রহমান সবসময় ভোকাল ছিল এই ইসকনের যেই রয়ের সাথে যেই যোগসাদৃশ অর্থাৎ কানেকশনের বিষয় সেটা নিয়ে। তো আমি মনে করি যে যারা আমার দেশের রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াবে তাদেরকে অতি শীঘ্রই সেটা নিষিদ্ধ হোক বা তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা হোক সেটা গ্রহণ করতে হবে একমাত্র আমার রাষ্ট্রীয় স্বার্থের জন্য। আপনি জানেন যে কখনোই ইসকন হিন্দুকে রিপ্রেজেন্ট করে না। তারা তাদের যেই সমাবেশে আমরা তাদের যে কর্মীদের যেই আগ্রাসন, তাদের কর্মীদের যেই কথাবার্তা, সম্পূর্ণভাবে তাদের কর্মীদের কথাবার্তায় এটাই প্রকাশ পায় তারা কখনোই বাংলাদেশের হিন্দুদের ভালো চায় না, তারা বাংলাদেশের ভালো চায় না, তারা বরাবরই ইন্ডিয়ার পারপাস সার্ভ করে আসছে। এবং আপনি জানেন যে বিগত 16 বছরে এই ইসকন তারা কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী একটা সংগঠন ছিল। তা বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো তখন তারা কোথায় ছিল? যখন বর্ডারে যখন ভারত 2 জন হিন্দুকে মারলো তখন তারা কোথায় ছিল? তো এই ধরনের ভণ্ডামি এগুলা হিন্দুরাও বুঝে, এগুলা মুসলমানরাও বুঝে, সবাই বুঝে। আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক হিন্দু আছে, কই তারা তো এই ওদের মতো এত উগ্রবাদী না এবং তাদের সাথে আমরা একই সাথে তাদের পূজাতে আমাদের দাওয়াত দেয়, তারা সন্দেশ নিয়ে আসে আমাদের জন্য, আমরা আমাদের রোজার ঈদ আসলে ইফতার একসাথে আমাদের সাথে তারা ইফতার করে। তো এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই সম্প্রীতি যেই সংগঠনগুলো নষ্ট করার চেষ্টা করছে, সেটা হতে পারে হিন্দুত্ববাদের নাম দিয়ে সংগঠন, হতে পারে ইসলামের নাম দিয়ে সংগঠন, তাদেরকে অবিলম্বে তাদেরকে বন্ধ করতে হবে। একদম পরিষ্কার। আমরা স্যার এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের পথ কি, সমাধানের রাস্তা কি, কার কি ভূমিকা থাকা উচিত, সেই প্রসঙ্গে কথা বলবো। স্যার শাহিদুজ্জামান আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক শিক্ষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। স্যার, প্রশ্ন হচ্ছে এই যে অস্থিরতা, এটা কাটিয়ে ওঠার উপায় কি? আপনার পরামর্শ কি? সরকার কি করতে পারে, রাজনৈতিক দলগুলো কি করতে পারে, সাধারণ মানুষই বা কি করবে? ধন্যবাদ। আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই, মেহেরবানি, যে আমরা মোটামুটি
ঠিক পথেই রয়েছি। আমাদের এখন যে পথে যেতে হবে সেটা হলো যে একটা জিনিস বুঝতে হবে যে ভারতের আরএসএস ক্লিয়ারলি মোদি সরকারকে, তারাই তো সরকার চালায় আরএসএস এর বুদ্ধিতে, যে বিজেপিকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ভারতের যে উদ্দেশ্য ছিল হাসিনার সময় বাংলাদেশকে একটা ভ্যাসেল স্টেটে অখণ্ড ভারতের আইডিয়া, এই অখণ্ড ভারতের আইডিয়া থেকে যেন বিজেপি না সরে আসে, এটা একেবারে ওপেনলি আরএসএস ডিক্লেয়ার করেছে। কাজে আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে আগামী দিনগুলোয় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ভারত কখনো চাইবে না এই রেজিম, এই সেট আপ এবং এই যে বাংলাদেশের যে ভবিষ্যৎ চিন্তাধারা, অস্তিত্বজনিত কারণে চীনের সাথে গভীর সম্পর্ক করা, পাকিস্তানের সাথে একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক করা, অস্ত্র কেনা বেচা, প্লেন কেনা, পশ্চিমের আমেরিকাকে কনভিন্স করতে পারা যে আমরা ভারতের যে বদ উদ্দেশ্য থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে এই পদক্ষেপগুলো নিতে হবে, এই যে এই পথে নিয়ে যাচ্ছে, এই পথটাই কিন্তু সঠিক পথ আমার মতে। এখন আমাদের যেগুলো কাজ করতে হবে, আমি তো একজন নিরাপত্তা বিশারদ, আমি আভ্যন্তরীণ বাস্তবতাগুলো নিয়ে বলতে পারবো না যে বিএনপির যেসব ব্যর্থতা, যেসব সীমাবদ্ধতা, তারপর তাদের মধ্যে যে দুর্নীতি ঢুকে পড়েছে সেই মূল্য তাদেরকে দিতেই হবে, এগুলো নিয়ে আমি বলছি না। কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমাদেরকে এই দীর্ঘ সময় অ্যাপিজমেন্ট, তোষামোদী ধারণার অভ্যাস থেকে বের হয়ে আসতে সময় লাগবে। রিয়ালিজম, বাস্তববাদী ফরেন পলিসিতে আমরা মাত্র পদক্ষেপ নিচ্ছি। তার প্রথম চিহ্ন আমরা দেখলাম গতকাল, যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথমবার মতো বলেছে যে ভারত কোনোভাবেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় যেন হস্তক্ষেপ না করে। কিন্তু আগামী দিনগুলোয় আবার ধারণা যে ফরেন পলিসিতে আমাদেরকে আরও বেশি, যেটা ভারত করে, যে অ্যাগ্রেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। ভারত কিন্তু এই যে কয়েকদিনে একটা মসজিদ নিয়ে মামলা, সেখানে 5 জন হিন্দু হত্যা করা, মুসলমানকে হত্যা করা হয়েছে, বাংলাদেশ থেকে কোনো রিয়্যাক্ট করেনি ফরেন মিনিস্ট্রি। এবং আমরা জানি যে এই প্রক্রিয়া আরও অনেকগুলো মসজিদকে মন্দির হিসাবে ঘোষণা করার ফলে তারা কিন্তু মুসলিম নিধন ভারতে চালিয়ে যাবে। এই যে আমাদের পাশে সিলেটের একটা অংশ ছিল আপনার করিমগঞ্জ, যেটা নাকি 1947-এ আমাদের হওয়ার কথা, সেখানকার লোকরা সিলেটের অংশ হিসাবে পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল, কিন্তু এই করিমগঞ্জের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে মাত্র মাসখানেক হলো। এর নাম করা হয়েছে শ্রী সামথিং, শ্রী লেখা না শ্রী সামথিং, অথচ করিমগঞ্জ হচ্ছে সিলেটে মুসলিম অ্যারিস্টোক্রেসির সবচেয়ে সম্ভ্রান্ত এরিয়া, এর কাছে বদরগঞ্জ। করিমগঞ্জকে আমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে এই উদ্দেশ্যে যে ওই আসাম থেকে ত্রিপুরা যেতে হলে রেল লাইন ইন্ডিয়ান টেরিটরির ভিতর দিয়ে যাতে যায়, সেই জন্য করিমগঞ্জ, বদরগঞ্জ এগুলো নিয়ে নেওয়া হয়েছে। এত ক্রুশিয়াল এই যে নাম পরিবর্তন করে দেয়া হচ্ছে, তারপর আরও ইন্ডিয়াতে একের পর এক তারা পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব তারা কোনোভাবেই কিন্তু আগামী দিনগুলোতে মেনে নেবে না। এবং এখানেই আমরা যে পথে চলছি, আগামী দিনগুলোয় আমাদের সরাসরি ভারতকে বলতে হবে, তারা যেমন আমাদের ভূখণ্ড দখল করার জন্য ওপেনলি কথা বলে, আমাদেরকেও এখন পাল্টা বলতে হবে যে এই করিমগঞ্জ, ওই কাছাড় ডিস্ট্রিক্ট, এগুলো মুসলমান মেজরিটি, আমাদের জায়গা আপনারা জোর করে নিয়েছেন। আপনারা যদি বলেন যে ব্রিটিশরা পার্টিশন করে গিয়েছে, এই পার্টিশন মানি না, তাহলে আমরাও বলবো তাহলে ব্রিটিশরা যে আপনাদেরকে ওই মাউন্ট ব্যাটেন আর নেহেরু মিলে আমাদের কাছাড়, করিমগঞ্জ, আরাকান, ত্রিপুরা, এরা সব কিন্তু আমাদের সাথে আসতে চেয়েছিল। আমরা ইতিহাস খুলে দেখেন, শেরে বাংলা, সরওয়ার্দী, এরা অনেক চেষ্টা করছে, জিন্না শেষ মুহূর্তে পারে নাই, হ্যাঁ শেষ পর্যন্ত পেয়েছে। এবং জিন্না কিন্তু চেয়েছিল ওই যে সরওয়ার্দী যে বিশ্বাস করত বাংলা আসাম নিয়ে সেকুলার রাষ্ট্র, সেটা সরওয়ার্দী যে এই বিশ্বাস করাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। কেননা আমরা সব হারিয়েছি, আসাম আমরা হারাইছি। হামিদুল হক চৌধুরী কিন্তু তার বইয়ে লেখছে যে সরওয়ার্দী যদি কাউন্সিল হিসেবে থাকতো, স্যার আমি একেবারে শেষ সময়, ঠিক আছে, তাহলে আমরা তো আমাদেরকে এই জিনিসগুলো আবার রিভাইভ করতে হবে, ইন্ডিয়াকে বলতে হবে। জি দাদা, আপনি যদি একটু শেষ সময় বলেন যে এই অস্থিরতাটা কবে থামবে, কিভাবে থামবে, সরকার বা বাংলাদেশ ঠিক পথে আছে কিনা? না, বাংলাদেশ আমি মনে করি যে 5 তারিখের পরের থেকে এখন মানে সঠিক পথেই আছে এবং এখন একটা ভালো পরিবেশ আমরা লক্ষ্য করছি। এবং
সমস্ত মানুষই স্বাধীনভাবে একটা কাজের বাড়ির যে মানে যারা কাজের মহিলা এরা গিয়েও কিন্তু রাস্তায় মিছিল করতে পারতেছে যে আমাদেরকে এইভাবে বলতে হবে, রিক্সাওয়ালারা বলতে পারতেছে, যে জিনিসটা মানুষ কখনোই এইরকম স্বাধীনতা উপভোগও করে নাই, এরকম স্বাধীনভাবে তারা বলতেও পারে নাই। আজকে রিক্সার সেই এই রিক্সা কি বলে যে ব্যাটারি চালিত, তারাও স্বাধীনভাবে দেখেন এই করতে পারতে, মানে মানুষের মধ্যে একটা মানে স্বাধীনতার যে স্বাদ, এই স্বাদটা কিন্তু প্রত্যেকটি জনগণের মধ্যে আছে। এটা কিন্তু উপভোগের বিষয়, যদিও আমরা আন্দোলনে অনেক কিছু, তো সব কিছু মিলিয়ে মাইনরিটির যে বিষয়গুলো সেইগুলো দরকার ছিল যে একটা টিম তৈরি করা, একটা মাইনরিটি কমিশন করে এই মাইনরিটির নেতা কিংবা বিভিন্ন জেলায় জেলায় গ্রাম অঞ্চলে গিয়ে এদের বোঝানো যে তোমরা কেন ফুটবলের মতো ব্যবহার হওয়া, তাহলে কিন্তু মানুষ সাধারণ জনগণ বুঝেন না কেন। না, আমরা চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করলেও ক্ষমতায় বসে, যেটা আমাদের এই ভাই বললেন যে যারা ক্ষমতায় থাকে তাদের ডাকে মানুষ যতটা বিশ্বাস করে, এমনি সাধারণ মানুষের কথা অতটা করে না, কারণ তারা পয়সা দিতে পারে, বাস ভাড়া দিতে পারে, খাওয়ার পয়সা দিতে পারে, আবার তারা তদবির করতে পারে, সরকার তাদের কথা শোনে। তো সেই জন্যেই এটা সরকারি লেভেলে যদি করা যেত একটা মাইনরিটি কমিশন, এবং তারা যদি বিভিন্ন নেতাদের ডেকে ডেকে নিয়ে এসে বলতো যে আমাদের প্রথম দেশ, এই দেশ যদি ভালো থাকে তাহলে এই দেশে তুমি ভালো থাকতে পারবা, এই দেশ যদি ভালো না থাকে তুমি একা ভালো থাকতে পারবে না, তাহলে এই সবার উপরে দেশ। তো এই বিষয়গুলো বোঝানোর দায়িত্ব ছিল সরকার, একটা সেল করা দরকার ছিল, কিন্তু আসলে সরকার কেন করে নাই, কি কারণে, এটা যদি এখনো করে তাহলে আমি মনে করি যে এই সব সলভ হবে। জি নাইম, আমরা একটা ইস্পাত কঠিন ঐক্য দেখেছিলাম 5 আগস্ট পর্যন্ত, এবং এমনকি 8 আগস্ট পর্যন্তও যদি বলি, আপনি একটু আগে বলছিলেন যে পরিমাণ ম্যাসাকার বা অরাজকতা মার্কিন যুক্তরাষ্ট্রেও মতো দেশেও হয় বিদ্যুৎ না থাকলে, সরকার ছিল না 3 দিন, ফলে প্রত্যাশিত বা যেমন ভয় আমরা পেয়েছিলাম সেটা হয়নি। সেই ঐক্যটাই এত দ্রুত ফাটল ধরলো কেন? ধরেন আমাদের ছাত্র বন্ধুদের ভিতরেও যদি বলি, সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করে, একে অপরকে স্পেস দিচ্ছে না, এইটা ফিরে আসার জন্য আপনারা একটা সপ্তাহ পালন করছেন, আজকে সমস্ত তার 3য় দিন, খানিকটা কি উন্নতি হলো সেই জায়গাটাই? দেখুন, 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সবার একটাই পয়েন্ট ছিল যে আমরা শেখ হাসিনাকে বিদায় করব। এই এক পয়েন্টে কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করেছিল, ছাত্র শিবির, ছাত্র দল, বাকি ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সহ যতগুলা ডান বাম মধ্যম সবাই কিন্তু এক ছিল। কিন্তু আপনি দেখেন 5ই আগস্টের পর যেই স্বাধীনতাটা আমরা অর্জন করলাম, এরই পরে কিন্তু সবাই ব্যস্ত হয়ে গেছে নিজের আইডিওলজি নিয়ে। অর্থাৎ দেখেন প্রত্যেকটি দলের যেই তাদের যে থট, তারা কিন্তু সেই থটের চলে যাওয়ার কারণেই কিন্তু আজকের এই বিভাজনটা। কিন্তু আমি মনে করি বিভাজনটা যেভাবে দেখানো হচ্ছে অতটাও কিন্তু বিভাজন এখনো হয়নি। আপনি দেখেন পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা বিভাজন কিন্তু সবাই দাঁড় করানোর চেষ্টা করছিল, এবং একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে, একটা মতের ডিফারেন্স সৃষ্টি হচ্ছিল। কিন্তু দেখেন কোনো একটা ইস্যুতে যদি পাবলিকের কোনো একটা সমস্যা হয়, ঢাকা ভার্সিটির কোনো একটা সমস্যা হয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু আবার দৌড়ে যাচ্ছে, বা যে কোনো ইস্যুতে কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি যদি আইডিওলজিকে বাদ দেই, সেক্ষেত্রে ষড়যন্ত্রের একটা বিষয় আছে। কেমন ষড়যন্ত্র? সেটা হচ্ছে ধরুন পতিত আত্মা যারা, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের বিভিন্নভাবে অ্যাক্টিভ। তারা প্রাইভেটকে বোঝাচ্ছে কি ব্যাপার, তাদের 2 জন উপদেষ্টা 3 জন উপদেষ্টা তোমাদের কোথায়? তারা ঢাকা কলেজ আর সিটি কলেজ, এরপরে আপনার আইডিয়াল কলেজ, যে 3টা কলেজ একসাথে ওই নিউ মার্কেট সায়েন্স ল্যাব এলাকা কাঁপিয়ে রেখেছিল, তারা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাচ্ছে। কেন হচ্ছে? এই ব্যক্তি কোন্দলকে তারা পুরো প্রাতিষ্ঠানিক কোন্দলে রূপান্তরিত হচ্ছে। তো এই জায়গাগুলোতে কিন্তু ষড়যন্ত্রের অবশ্যই একটা ষড়যন্ত্র আছে। তো এই ষড়যন্ত্রগুলো যারা করছে তারা কিন্তু ইচ্ছা করে করছে, কারণ যেই পয়েন্টগুলোতে আমরা খুবই শক্তিশালী ছিলাম, আপনি দেখেন বরিশালে আমরা খুবই শক্তিশালী ছিলাম, BM কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু একটা কোন্দল লেগেছে। এরপরে আপনি দেখেন সর্বপ্রথম যেখানে আপনার বরিশালে আপনার সারেন্ডার করে আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে বের হইতে হয়েছে, সেখানে একটা ঝামেলা হয়েছে, সিটি কলেজ, ঢাকা কলেজ, সেখানে একটা। তো এই যে জায়গাগুলোতে, এইগুলোতে যদি ফাটল ধরানো যায় তাহলে শুধুমাত্র যে এখানে পতিত ফ্যাসিস্টের এই ষড়যন্ত্র তা কিন্তু নয়, এখানে বুঝতে হবে সেখানে ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তাদেরও কিন্তু এখানে একটা চক্রান্ত আছে। তারা চাচ্ছে যে কোনোভাবে এই ছাত্রদের ইউনিটি যাতে কোনোভাবে এক না থাকে। আমি একটু সময় নিব, দুঃখিত, যে কারণ এই ছাত্রদের ইউনিটি যদি এক থাকে তাহলে পূর্বের ফ্যাসিস্টও টিকেনি এবং ভবিষ্যতের কোনো ফ্যাসিস্টও টিকবে না। এই একটা পয়েন্ট। আর যেটা বললাম যে এই যে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আন্দোলনের স্পিরিট। আমাদের উচিত, সরকারের উচিত যে আন্দোলনের যে স্পিরিট সেটা যাতে ভিন্ন খাতে না
প্রতিবাহিত হয় বা ভিন্ন খাতে না যায়, সেই কারণে আন্দোলনের স্পিরিটের জন্য একটা সবাইকে হিলিং সার্কেলের আওতায় আনা এবং সরকারকেও সেই স্পিরিটটাকে অন করা। অনেক ধন্যবাদ নাইম, অনেক ধন্যবাদ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, অনেক ধন্যবাদ প্রফেসর এম শাহিদুজ্জামান। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সবাই, ঐক্যবদ্ধ থাকুক বাংলাদেশ, সেই প্রত্যাশা শেষ করছি।